জনাব হারুন ইজাহার, আপনার প্রশ্নের ধরেই আমি আসলে টেনে একটি কথা বলি। এই যে জঙ্গিবাদের যে বিষয়টা, এই তকমা তো দীর্ঘদিন আপনার গায়েও লেপন করার চেষ্টা করা হয়েছে অথবা লিপ্ত হয়েছে। সেই সময়টার অবস্থার কথা জানতে চাই, তখন আপনার মানসিক অবস্থা, কিংবা দীর্ঘ 17 বছর, আমি যদি ভুল না করি 3বার কারাবরণের শিকার হয়েছেন। 9, 21-এ একবার এবং আরেকবার আরেকটি সালে বোধহয় 3বার আপনি কারাবরণের শিকার হয়েছেন। তখন আসলে মানসিক এবং শারীরিক নির্যাতন কি রূপ, আপনাদের সাথে কি রূপ আচরণ করেছিল তৎকালীন সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীরা? এটা তো আমার ব্যক্তিগত বিষয় যে আমি কতটুকু নির্যাতিত হয়েছি, কতটুকু নিপীড়িত হয়েছি, কতটুকু সেটা আমি বলবো, আলাপ করবো। কিন্তু এখানে যে আলাপটা জরুরি সেটা হলো এই নেগেটিভটা কারা বিনির্মাণ করবো এবং এই নেগেটিভটাকে কারা প্রশ্রয় দিয়েছে। প্রথম কথা হলো বাংলাদেশের যে কালচারাল যে হিজমনি প্রতিষ্ঠিত হয়েছে এখানে, বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্রের তত্ত্বাবধানের, এখানে এক্সট্রিম মিডিয়া এবং আপনাদেরও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার একটা বড় অংশ, যাদেরকে আমরা কালচারাল, আমরা তাদেরকে আওয়ামী লীগের কালচারাল সাইড মনে করি, তারা এই সেকুলার এবং সাবেক অনেক সমাজতন্ত্রের সাথে যারা যুক্ত, তারা ইসলাম বিদ্বেষের জায়গা থেকে মূলত ইসলাম দমনের একটা মানসিকতা থেকে তারা এই জঙ্গিবাদের বিষয়টাকে একটু বড় করে তারা সামনে নিয়ে আসছে। আর রাষ্ট্র সেটাকে প্রশ্রয় দিয়েছে, রাষ্ট্র কখনো কখনো মিডিয়া দ্বারা আক্রান্ত হয়েছে। এরপরে ছিল ভারতের যে নীতি, এখানে আমরা একটা সাঁড়াশি একটা প্রপাগান্ডার ছিলাম, সাঁড়াশি একটা একটা বিভিন্ন অক্ষশক্তি, মানে বিদেশি শক্তি, রাষ্ট্রের রেজিম এবং এখানকার মিডিয়া, কালচারাল শক্তি সংস্থাগুলো, এই সবগুলোর একটা যৌথ একটা আমরা অন্যায় অ্যাটাকের শিকার হয়েছি। আমি এই কথা বলবো না যে বাংলাদেশে কিছু হয়নি, কিছু ঘটেছে, কিন্তু সেটার মাত্রা কতটুকু ছিল, সেটার পরিমাণটা কতটুকু ছিল, এটা চ্যালেঞ্জ আমার। বাংলাদেশের র্যাবের বিগত দিনগুলোতে, আমি বর্তমান র্যাবের কথা বলছি না, বর্তমান ডিজিএফের কথা বা অন্য সংস্থার কথা বলছি না, আমি আগে যারা ছিল তাদের কথা বলছি, তাদের গুম খুনের লিস্টে তাদের হাতে মানুষ নির্যাতিত হওয়ার যে পরিমাণ এবং জঙ্গি হামলা নামে যেটা বলা হয়, সেটা পরিসংখ্যান নিয়ে আসা হোক সামনে, বিগত 20 বছর পরিসংখ্যান সামনে নিয়ে আসা হোক, দেখা যাক কাদের হাতে কত লক্ষণ হয়েছে। তো এই বিষয়গুলো অন্যায়ভাবে এগুলো করা হয়েছে এবং বিদেশিদের কাছে মানে ইসলাম দমনের একটা ক্রেডিট নেওয়ার জন্য তারা এই কাজ করেছে এবং একটা ফান্ডিং তাদের করা হতো। আপনি অবাক হয়ে যাবেন, সন্ত্রাস দমন আদালতে, বাংলাদেশের সন্ত্রাস দমন আদালত রয়েছে ঢাকাতে, সে আদালতের কম্পিউটার আমেরিকান এমবেসি থেকে দেওয়া, কম্পিউটার দেওয়া, ওখানকার ফ্যান, ওখানকার এসিদের আমেরিকান এমবেসির আমেরিকার পতাকা লাগানো আছে ওখানে, আপনি এখনো দেখে আসতে পারবেন। এখনো কি? জি, সেটা আছে। যে আমি বললাম যে সন্ত্রাস দমনের আদালতের সবকিছু টপ টু বটম আমেরিকান এমবেসি থেকে, ভারত এমবেসি থেকে এগুলো মনিটর করা হয়। এবং আমি ভারতের যে দূতাবাস বাংলাদেশে রয়েছে, ওখানে যিনি স্টেশন ম্যানেজার বলা হয়, স্টেশন চিফ রয়ের, উনি আমাকে জিজ্ঞাসা করেছেন এই সিটিডিসি এখনো সেই হাজির তার ওখানে আছে। দেখুন নতুন বাংলাদেশে কিভাবে আমাদের জন্য প্রতিবন্ধক তৈরি করা হচ্ছে। কিছু লোক চাচ্ছে যে এই বাংলাদেশ আগে থেকে ফিরে যাক। আমি সিটিডিসিতে গিয়ে যখন আমি কথা বললাম বিভিন্ন বিষয় নিয়ে, পুলিশের অনেক অফিসার আমাদের সাথে ভালো আচরণ করেছে এবং তারা চাচ্ছেন যে আলেম ওলামা পুলিশ মিলে, গোয়েন্দা সংস্থারা, সরকার, জনগণ, আলেম ওলামা সবাই মিলে আমরা একটা জায়গায় আমরা যাই। হ্যাঁ, যিনি বর্তমান সিটিডিসি বর্তমান দায়িত্বে আছেন, সে মানে আমার জামাটাকে সব পছন্দ করেনি এবং যে সমস্ত অফিসাররা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল সে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমরা আবার পাল্টা করে আলহামদুলিল্লাহ অফিসারদেরকে আরো ভালো জায়গায় তারা আলহামদুলিল্লাহ রিপ্লেস হয়েছে। তো স্বাধীন বাংলাদেশে সিটিডিসিতে আমরা যেতে পারবো না, স্বাধীন বাংলাদেশে আমরা ক্যান্টনমেন্টে আমরা যেতে পারবো না, স্বাধীন মুক্ত বাংলাদেশে আমরা বিভিন্ন সংস্থা থেকে আমরা পদমত দিতে পারবো না আমরা। হ্যাঁ, এরা সেখানে বিদেশি আসতে পারবে কিন্তু আমরা যেতে পারবো না। তো আমি যেটা বলছিলাম সেটা হলো যে বিদেশিদের তওয়াজ করা হতো যে আমাদের এগুলোর পিছনে বিগত দিনে যে জুলুম নির্যাতন নিপীড়ন, এগুলোতে বিদেশিদের একটা হাত ছিল এবং তারা সরকারটা ক্রেডিট নিতে চাইতো। তারা জানতো যে এগুলো নাটক, কিন্তু তারপর তারা এই সমস্ত ছবি পিকচারগুলো রিলিজ করে বাংলাদেশে বদনাম হোক, কিন্তু তাদের ক্ষমতায় টিকে থাকার সরকার উদ্দেশ্য ছিল, আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল অ্যাজ এ পলিটিক্যাল পার্টি ক্ষমতায় টিকে থাকবে। আর মিডিয়ার যারা সেকুলার ইসলাম বিদ্বেষী, তাদের ছিল ইসলাম দমনের মিশনটাকে তারা সাকসেস হবে। তাদের কালচারাল হিজমনি প্রতিষ্ঠা করে, পলিটিক্যাল হিজমনি প্রতিষ্ঠা করে তারা ইসলামকে দাবিয়ে রাখবে। এটা একটা ইসলাম ফুবুর জায়গা থেকে তারা ইসলাম ফোবিয়ার জায়গা থেকে তারা সেটা করতো। তো এই নানান পক্ষগুলো তারা আমরা আক্রান্ত হয়েছে আমরা বিনোদনগুলোতে।
আমি 5টা বছর আমার জেলে ছিলাম, অসংখ্য মামলা আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা আমি একার না। আপনি এখনও দেখবেন কারাগারে এমনও আলেম ওলামারা আছেন, আমি ডান হাতে কোরআন শরীফ, বাম হাতে আমি কাবা শরীফে হাত দিয়ে বলতে পারবো যে ওই আলেমদের মধ্যে তারা একজনও কোনো রকমের বোমাবাজি তারা যুক্ত ছিলেন না। যেমন মৌলানা শেখ ফরিদ আহমদ শফি সাহেবের খলিফা ছিলেন, মৌলানা আব্দুল সাহেব, মুফতি শফিক সাহেব, ওনারা দেওবন্দে পড়াশোনা করেছেন। হ্যাঁ, সোভিয়েত বিরোধী জিহাদে তারা আফগানিস্তানে গিয়েছিলেন, আমি স্পষ্ট বলতে চাইছি না, কিন্তু ওনারা এখান থেকে এসে নর্মাল জীবনযাপন করেছেন, দাওয়াতের কাজ করেছেন। কেউ কোনোভাবে কোনো ঘটনাতে কোনো বোমাবাজিতে তাদের সামান্যতম সম্পৃক্ত তাদের ছিল না। কেন তারা রুশ বিরোধী এই যুদ্ধে তারা সমর্থন করেছিলেন, জিহাদের সমর্থন করেছিলেন? দেশের সাংবাদিক যেহেতু তারা বামপন্থী এবং তাদের সাথে রাশিয়ার একটা আদর্শিক মিল আছে, এই জন্য তারা এই আলেমদেরকে যারা রুশ বিরোধী আফগান জিহাদে তাদের সমর্থন ছিল, তাদেরকে তারা চক্রান্ত করে এই মামলাগুলো তারা ফাঁসিয়েছে। আলটিমেট জিহাদ, পোর্ট্রেট অফ জিহাদ, এইভাবে বিভিন্ন শিরোনামে তার কিছু ডকুমেন্টারি সে তৈরি করেছে। সে গোয়েন্দাবে সে মুফতি হান্নান সহ অনেকের কাছে সে সাক্ষাৎকার নিয়েছে। তারা মনে করছিল সে গোয়েন্দা অফিসার, কিন্তু আসলে সে কিন্তু সাংবাদিক হিসেবে গিয়েছিল। এবং তাদের মুখ থেকে কিছু স্বীকারোক্তি তারা গোয়েন্দাদের মাধ্যমে চাপ দিয়ে তারা বের করেছে যে অমুক অমুক জড়িত। আপনি জানেন 21 ঘটনায় বিএনপি সহ, জামাত সহ অনেক জড়ানো হয়েছে এখানে, কত নাটক করা হয়েছে এখানে, কত। তো এগুলো মিডিয়া এবং বিগত আওয়ামী লীগ সরকার সবাই মিলে যার যার স্বার্থের জায়গা থেকে, যার যার ইন্টারেস্টের জায়গা থেকে এগুলো